এই মুখ পুরি, যা থাল বাসনগুলো ধুয়ে নে। তুই কি ভাবিস তোকে আমি বসে বসে মহারানীর মতো করে খাওয়াবো? তোর জায়গা সব সময় আমার পায়ের তলে থাকবে। তোর মা তো চলে গেছে, আর তোর মতো কুশ্রিত অলক্ষী মেয়েকে আমার কাছে রেখে গেছে। শ্যামলী থালা বাসন নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে তার অনেক দিনের পুরনো বান্ধবীর সাথে দেখা হয়। শ্যামলী, এ তোর কী অবস্থা হয়েছে? আমি শুনলাম তোর সৎমা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে, তোকে চাকরের মতো করে কাজ করিয়ে নেয়। তুই আমার কথা ছেড়ে দে। তুই বল, তুই কেমন আছিস? শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে অনেক বড়লোক বাড়িতে। আমার দুঃখের কথা বলে আর কি লাভ? যার মা থাকে না সেই জানে মা না হওয়ার যন্ত্রণাটা। আমি তোর কষ্ট সবই বুঝতে পারি। তুই তো ওই বাড়িতে থেকে চলেও যেতে পারিস না। ওই বাড়িতে তোকে গাধার মতো কাজ করিয়ে নেয় তোর সৎ মা। তোকে তো একটুকুও ভালোবাসে না। শ্যামলীর মা অনেক ছোটবেলায় মারা যায় বনে কাঠ কাটতে গিয়ে। তখন তার বাবা নিজের ছোট্ট মেয়ের কথা ভেবে আরেকটা বিয়ে করে, কিন্তু সৎ মা শ্যামলীকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। তার নিজের মেয়েকে রাজরানীর মতো করে রাখে। এই মহারানী, এখন সময় হলো, দুপুর যে হয়ে গেল। আমার মেয়ে কি খাবে না? না খেয়েই থাকবে? কাজকর্ম করার মন নেই। গায়ে দু একটা লাঠির মার পড়লে সব ঠিক হয়ে যাবে। আসলে মা, আমার ছোটবেলার বান্ধবী এসেছে, ওর বিয়ে হবে, তাই বলতে এসেছে। কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না। আহা, আহা, মা, লাগছে। তখন সেখানে তাদের পাড়ার এক বয়স্ক মহিলা আসে। এভাবে মেয়েটাকে না মেরে একেবারেই মেরে ফেললেই তো হয়। যান এখান থেকে, যান। আমার বাড়ি, আমার মেয়ে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। যান, নিজের বাড়িতে গিয়ে নিজের বাড়ির লোককে সামলান। বড় এসেছে মানুষের বাড়ির বিচার করতে। মানুষ কিভাবে একটা মেয়ের সাথে এভাবে দিনের পর দিন অত্যাচার করতে পারে জানি না বাপু। মা, কি করব? কোথায় যাব? মা, তুমি কোথায়? আমাকে কেন এখানে রেখে গেছো? আমি আর চাই না এই পৃথিবীতে থাকতে। এত কষ্ট, তোমার কাছে আমাকে নিয়ে চলো মা। শ্যামলী রাতে সবার জন্য রান্না করে, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে সে নিজেও খেতে বসে। কি রে, তুই খেতে বসেছিস? আমি যে এখনো খাইনি, সেটা তুই জানিস না? সব খাবার হয়তো নিয়ে নিয়েছিস। আমার মা এর জন্যই তোকে রাক্ষসী বলে। দাঁড়া, আমার মাকে ডাকি। কি রে মোনা, কি হয়েছে? দেখো দেখো মা, সব খাবার নিয়ে খেতে বসেছে এই রাক্ষসীটা। আমি যে খাইনি এখনো, সেটা সে জানেই না। দেখো কেমন করে রাক্ষসীর মতো করে খাচ্ছে। কি রে মুখপুরি, তোর সাহস কি করে হলো? আমার মেয়ে খায়নি এখনো, তুই সব খাবার নিয়ে খেতে বসেছিস। নিজের মাকে তো খেয়েছিস, তবুও কি আত্মসাৎ হয়নি তোর? ও কি গো, এত চেঁচামেচি কেন করছো? হ্যাঁ, তুমি তো বলো তোমার মেয়েকে আমি দেখতে পাই না, তার সাথে অত্যাচার করি। দেখো তোমার মেয়ের কাণ্ড। আমার মেয়ে এখনো খায়নি, আর সে সব খাবার নিয়ে খেতে বসেছে। কত রাক্ষসী সে, শুধু খাই খাই। আচ্ছা আচ্ছা গিন্নি, হয়েছে হয়েছে। কিন্তু সে মা, তুই সব খাবার খেয়ে নিয়েছিস কেন? তোর বোনের জন্য কিছু রাখিসনি? না বাবা, আমি তো কিছুই খাইনি, শুধু কয়টা ভাত নিয়েছি। মাছ তরকারি কিছুই নেইনি, তুমি দেখো গিয়ে। তার বাবা দেখে শ্যামলীর থালায় শুধু কয়টা ভাত পড়ে আছে। খাই গিন্নি, সে মা তো কিছুই খায়নি।
হয়েছে হয়েছে, কিছু নেয়নি তো কি হয়েছে, খেতে তো বসেছে আমার মেয়ের আগে। যা, কান্নাকাটি করতে হবে না, আমার মেয়ের খাবার রেডি করে খাবার খেতে দে। শ্যামলী তার সৎ বোনের জন্য খাবার নিয়ে যায় আর নিজের ভাত থালায় পড়ে থাকে। তার বাবা চোখে জল ঝরতে থাকে তা দেখে। বৃষ্টি থামার তো নামেই নিচ্ছে না। অনেক তো রাত হয়েছে। শুনছি বনে নাকি ভূতও থাকে। বুকটা তো থরথর করে কাঁপতেছে। তখন তার সামনে ভয়ঙ্কর এক রাক্ষসী আসে। তখন কালীচরণ ভয়ে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে, সে দেখে সে এক বটগাছের নিচে শুয়ে আছে অদ্ভুত রকমের গাছটি। আমি এখানে কি করে আসলাম? আমি তো বাড়ি যাচ্ছি। তখন কালীচরণের কালকের কথা সব মনে পড়ে যায়, কিন্তু সে ভাবে তাকে বাঁচাইলো কে। আমি আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি এখন আমার বসে বসে হয়েছ। যদি তুমি বাড়ি ফিরতে চাও, তাহলে তোমাকে আমার শর্ত পূরণ করতে হবে। তা না হলে তোমার সারা জীবন এই বনেই তোমার জীবন শেষ যাত্রা হবে। আমার শর্ত হলো তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে। সে অনেকক্ষণ চুপ করে থাকার পর সে রাজি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই শুনবো। আচ্ছা, চলো তাহলে। তুমি কোথায় ছিলে গো সারা রাত? কত খুঁজছি তোমাকে, আর এই বটগাছটা এখানে কেন? হ্যাঁ বাবা, তুমি কোথায় ছিলে সারা রাত? আমরা তোমাকে কোথায় কোথায় খুঁজেছি কিন্তু পাইনি। চুপ করো, চুপ করো। আমি তো এখন এসে গেছি। শোনো তাহলে, আমি কাল সারা রাত কোথায় ছিলাম। তখন তার বাবা কালকে সব ঘটনা বলে এবং কেন এই বটগাছ তাকে বাঁচিয়েছে। তুই পারবি না মা, আমার জীবনের জন্য তুই এই বটগাছটাকে বিয়ে করতে? অসম্ভব! এ তুমি কি বলছো? তুমি চাও এই বটগাছটাকে বিয়ে করে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে? কিছুতেই না, আমি বেঁচে থাকতে তাও কখনোই হতে দিব না। বটগাছ, তাহলে তুমি আমাকে নিয়ে চলো সেখানে। হয়তো আমার জীবনের এটাই লেখা ছিল। দাঁড়াও বাবা, আমি করব এই বটগাছ থেকে বিয়ে। আমিও তো তোমারই মেয়ে, বলো বটগাছ, তুমি আমাকে বিয়ে করো। তুমি সব ভেবে চিন্তে বলছো তো? আমি কিন্তু মানুষ না। আমাকে বিয়ে করলে তোমার জীবন আমার মতোই হয়ে যাবে। হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি, আমি বিয়ে করব তোমাকে। আমার কাছে আমার বাবার জীবনের চেয়ে আর কিছুই না। আমি বেঁচে থেকেই কি করব? যদি আমার বাবা না থাকে, ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন বাবাকে হারাতে পারবো না। তুমি আমাকে বিয়ে করো। মা রে, আমি তোকে কখনোই সুখ দিতে পারিনি। আজ তুই আমার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছিস। আমি তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তখনই বটগাছ তার নিজের রূপে চলে আসে। আসলে বটগাছ ছিল এক রাজা। সে বিবাহ করবে এক আদর্শ সুদর্শনী এক নারীকে। আমি চন্দননগরের রাজা। আমি বিয়ের জন্য মেয়ে খুঁজছি। তখনই তোমার দুই মেয়ে আমার চোখে পড়ে। এক ছিল সুন্দরী আর এক ছিল কালো কুৎসিত। তাই এই বটগাছে যে আমাদের রাজ্যের আদর্শ ও সুদর্শনী কমল মহারানীকে খুঁজে বের করার জন্য এই নাটকটি করেছি। শ্যামলী, তুমি কি আমাদের রাজ্যের মহারানী হবে? এ তো সৌভাগ্য যে আমার কপালে ছিল, তা তো আমি কল্পনাও করিনি যে আপনার মতো মহারাজের ধর্মপত্নী হব আমি। না না, আমি বিয়ে করব, আমি বিয়ে করব এই বটগাছটাকে। আমার ভুল হয়েছে বাবা, আমি বিয়ে করব। চন্দননগরের মহারাজ একটু মুচকি হেসে শ্যামলীকে বিয়ে করে রাজ্যে ফিরিয়ে নিয়ে যায়।
কার ভাগ্যে কি আছে উপরওয়ালাই জানে। ভাগ্যের বাঁধন কেউ ভাঙতে পারে না। যেমন কালো কুশ্রীর মামরা মেয়েটি শ্যামলীর কপালে এত যে সুখ লেখা ছিল, কেই বা জানতো।